আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে 30 এপ্রিল পর্যন্ত। 133 অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি গঠন। ধর্মীয় উপাসনালয়ে দায়িত্বপ্রাপ্তদের মাসিক সম্মানী প্রদান কর্মসূচি উদ্বোধন। সবার আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিতে সচেষ্ট থাকতে প্রধানমন্ত্রীর ঘোষণা। এবং ইরানের জ্বালানি রপ্তানির কেন্দ্রবিন্দু খারক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা। দীর্ঘমেয়াদী সংঘাতের শঙ্কায় ইরানে মোতায়েন করা হচ্ছে 2500 মার্কিন স্থল সেনা। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শুরুর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে 30 এপ্রিল পর্যন্ত। 15 মার্চ রোববারের পর ঈদ উল ফিতরের বিরতি শেষে আবার 29 মার্চ অধিবেশন বসবে। জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর জানানো হয় 133টি অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। 30 দিনের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি করবে কমিটি। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হবে বলেও জানিয়েছেন কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা। রাহুল রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের 15 সদস্যের কার্য উপদেষ্টা কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে ছিলেন কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে জানানো হয় প্রথম অধিবেশনের মেয়াদকাল ও রাষ্ট্রপতির ভাষণের উপর কি কি বিষয় আলোচনা হবে এসব নিয়ে বৈঠকে কথা হয়েছে। 15 তারিখ কালকে সংসদ অধিবেশন বসবে সকাল 11টায়। তারপরে 16 তারিখ থেকে মুলতবি হবে, মানে 15 তারিখের পরে আবার সংসদ বসবে আগামী 29 তারিখ মার্চের ঈদের পরে। এবং পরে এপ্রিল মাস পুরোটাই জাতীয় সংসদের এই অধিবেশন চালু থাকবে। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। 133টি অধ্যাদেশ নিয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা এই কমিটির সাবজেক্ট না, বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে আলোচনা হবে। আইনগত যে বাধ্যবাধকতা আছে, যে সময় আছে, সেই সময়ের মধ্যেই আমরা যথাযথ পদক্ষেপ করব। সংবিধানে 30 দিন সময় আছে প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে। সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্রেডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। রাষ্ট্রপতির ভাষণ ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই নিজেদের অবস্থান তুলে ধরার কথা বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ। রাষ্ট্রপতির ভাষণের উপরে আমরা আমাদের বক্তব্যটা তো অবশ্যই দিব, যে আমরা কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে। তো সেই আমাদের আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তো এই মিটিংয়ে আলোচনা হওয়ার কিছু না, সেটা আমরা সংসদে এই আলোচনা উত্থাপন করব। সেটা আমাদের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা তিনি সময় মতো এই আলোচনা প্রসঙ্গ তুলবেন। রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি ও অন্যান্য মন্ত্রীর জন্য 460টি প্রশ্ন সহ মোট 468 প্রশ্ন রয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বলেছেন, বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করতে পারে, এটি তাদের সাংবিধানিক অধিকার। চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ না শোনা বিরোধী দলের স্ববিরোধিতার মধ্যে পড়ে। বিরোধী দলের কাছে সরকার গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে উল্লেখ করে চিফ হুইপ আরও বলেন, সংসদে কথা বলার ক্ষেত্রে তারাই বেশি সময় পাবেন। তাফিমুল ইসলামের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নানান ঘটনার সাক্ষী হয়েছে দেশের মানুষ। শুরু থেকে প্রাণবন্ত ছিল অধিবেশন কক্ষ। বিপত্তিবাদে রাষ্ট্রপতির ভাষণে বিগত দিনে নানান কারণ উল্লেখ করে ওয়াকআউট করে বিরোধী দল। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিরোধী দলের ওয়াকআউট ও আগামী দিনের সংসদের কার্যাবলী সহ নানা বিষয় নিয়ে চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। ওয়াকআউট করে যে তাদের সাংবিধানিক রাইট, ওয়াকআউট তো করতেই পারে, ওয়াকআউট করতে পারে। আমি আপনাকে পছন্দ করি না, আমি আমরা মুখে শুনলাম না। তবে একটা বিষয় আছে, এই লোকের সিদ্ধান্তে মানে এই দেশে নির্বাচন হয়েছে 12 তারিখে। আমরা বলি না যে দোষ খুললে দোষ, গুণ খুঁজলে গুণ, কিন্তু কথাটা হলো যে এটার সবিরোধিতার মধ্যে পড়ে, আমি মনে করি তাই। বিরোধিতার পাশাপাশি বিরোধী দল সরকারের ভালো কাজের প্রশংসা করবে বলে প্রত্যাশা করেন চিফ হুইপ। সরকারি এবং বিরোধী দল, বিশেষ করে বিরোধী দলের সংসদের সুযোগ বেশি থাকে। বিরোধী দলের বিশেষ সংসদ মানে সদস্যরা যে দায়িত্ব পালন করবে দেশের জন্য, তা সরকারি দলের চেয়ে কোনো অংশে কম নয়, বরং আরও বেশি। আর তারা যদি গঠনমূলক সমালোচনা করে, আমরা অনেক অপরাধ থেকে এবং অনেক সমস্যা থেকে আমরা খুব সহজেই পরিত্রাণ পাবো। সংসদকে অকার্যকর করতে যারা মাইক্রোফোন বিভ্রান্ত সহ বিভিন্ন সমস্যা তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি আমাদের নানান কিছু হয়েছে, সেটা বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু কিছু মানুষ সংসদে আছে, যারা সংসদকে অকার্যকর হোক তারা চেষ্টা করবে বা করতেছে, সেগুলো খুব অচিরে নিরসন করবে ইনশাল্লাহ। কঠোর ব্যবস্থা নেবে, শুধু ব্যবস্থাই না। পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সংসদকে কার্যকর করে তোলার প্রত্যাশার কথা জানান চিফ হুইপ। খুব ভালো। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 11 দলের মুখপাত্র হামিদুর রহমান আজাদ বলেছেন, আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে ক্ষমা পাবে না বিএনপি। রাজধানীর মগবাজারে 11 দলীয় লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা স্পষ্ট। জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে বিএনপি সংসদকে কলুষিত করেছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া সিটি কর্পোরেশনে প্রশাসক বসিয়ে আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পায়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জন আকাঙ্ক্ষা নির্বাচন হয়নি বলে মন্তব্য করেছেন 11 দলের মুখপাত্র। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক ও অধ্যক্ষ সহ ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের মাসিক সম্মানী প্রদান কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সকল ধর্মের মানুষ মিলে একটি সুন্দর ও নিরাপদ রাষ্ট্র গড়ে তুলতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে সবার আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে দেশকে এগিয়ে নিতে নাগরিক হিসেবে সবাইকে নিজের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 16ই মার্চ খাল খনন কর্মসূচি ও 14ই এপ্রিল ফার্মার্স কার্ড প্রদান কর্মসূচি শুরু করবে সরকার। রাহুল রায়ের আরেকটি রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে কাজ শুরু করে দিয়েছেন তারেক রহমান। এরই মধ্যে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ ও বহুকাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম অঙ্গীকার ছিল সকল ধর্মের উপাসনালয় ব্যক্তিত্বদের মাসিক সম্মানী প্রদান। আমরা চাইছি যে আমাদের যে খতিব সাহেবরা আছেন, আমাদের যে ইমাম সাহেবরা আছেন, আমাদের যে মুয়াজ্জিম সাহেবরা আছেন, অথবা অন্য ধর্মের যারা ধর্মীয় প্রধানরা আছেন, এই ব্যক্তিদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি মাসিক সম্মানের ব্যবস্থা করতে চাইছি। প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, গির্জার যাজক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের মাসিক সম্মানী প্রদান কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মানী পাওয়া ব্যক্তিরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি, এক কাতারে বসেছি। এটি আমাদের বাংলাদেশের আবহমান কালের ঐতিহ্য। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে।
সকলের জন্য আমরা গড়ে তুলব একটি নিরাপদ রাষ্ট্র, একটি নিরাপদ সমাজ, যা প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাম্য। রাষ্ট্রকে এগিয়ে নিতে প্রতিটি নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আমাদের পরিকল্পনা বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। প্রতিটি নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাগরিক হিসেবে আমরা যদি যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার সঠিক দায়িত্বটি পালন করি, ইনশাআল্লাহ দ্রুততম সময়ের ভিতরে আমরা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটি সুন্দর স্বনির্ভর আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যেতে পারব। কর্মসূচিতে আগামী 4 অর্থ বছরে ধাপে ধাপে দেশের সব ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই সম্মানের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাআল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাআল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে ইরান যুদ্ধের 15তম দিন। ইরানের জ্বালানি রপ্তানির মধ্যমণি খারক দ্বীপের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দ্বীপটিতে ইরানের আর কোনো সামরিক স্থাপনা অবশিষ্ট নেই। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট ও ইরানের ক্লাস্টার বোমা। লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে 12 চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। সৌদি আরবে নতুন করে হামলার শিকার হয়েছে জ্বালানি সরবরাহকারী 5টি মার্কিন উড়োজাহাজ। ইরানের পথে রয়েছে 2500 মার্কিন স্থলসেনা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনিকে ধরিয়ে দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নাফিস ইফতেখারের রিপোর্ট। ইরানের তেল রপ্তানির হৃৎপিণ্ড খার্ক দ্বীপ। শতকরা 90% অপরিশোধিত তেল এই একটি দ্বীপ দিয়েই রপ্তানি করে ইরান। গুরুত্বপূর্ণ এই দ্বীপটি 80-র দশকে ইরাক ইরান যুদ্ধেও বারবার হামলার শিকার হয়েছে। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধেও একই পরিণতি। হামলার ভিডিও পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, খার্ক দ্বীপে সব ইরানি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বীপটিতে জ্বালানি স্থাপনাতে এখনও হামলা না হলেও হরমুজ প্রণালীতে বাধা এলে সেটিও করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে ইরানের জ্বালানি অবকাঠামোর কোনো ক্ষতি হলে যুক্তরাষ্ট্রের তেল অবকাঠামোতেও হামলা হবে বলে সতর্ক করেছেন ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের ভবন ও হেলিপ্যাডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর দূতাবাস প্রাঙ্গণ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ও দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ধরিয়ে দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম থেকে এই ঘোষণা আসে। শুক্রবার ইরাকে একটি উড়োজাহাজ বিধ্বস্তের পর এবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে জ্বালানি সরবরাহকারী 5টি মার্কিন উড়োজাহাজ ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানে মোতায়েনের জন্য প্রথমবারের মতো 2500 স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে এরই মধ্যে ব্যাপক বিধ্বংসী মার্কিন উভচর রণতরী ইউএসএস ত্রিপোলিতে করে ইরান অভিমুখে রওনা দিয়েছে সেনারা। হরমুজ প্রণালী পার হয়েছে এলপিজি বহনকারী একটি ভারতীয় নৌযান। ভারতে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি বলেছেন, ভারত ইরানের বন্ধু, তাই তাদের নৌযানকে নিরাপদে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ বলেছেন, ইরান যুদ্ধে জড়াতে চায় না তার দেশ। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে আপাতত যৌক্তিকতা দেখছে না ইউরোপীয় এই পরাশক্তি। নাফিস ইফতেখার, চ্যানেল আই।
রাজধানী সহ সারা দেশে ফিলিং স্টেশনগুলোতে এখনও জ্বালানি তেলের সরবরাহ সংকট চলছে। অকটেন নেই ডিজেলও। দিনের বেশিরভাগ সময় বন্ধ পাম্পগুলো। ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না চাহিদার অর্ধেক তেল। ভোগান্তি ছাড়ছে না গ্রাহকদের। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে জ্বালানি তেলের পরিস্থিতি জানাচ্ছেন রফিকুল বাশার। অকটেন শেষ হয়েছে। মাইকের ঘোষণা শুনে তেল নিতে এসে ফিরে যাচ্ছেন চালকরা। রাজধানীর অনেক স্টেশন বন্ধ স্টেশনগুলোতে মোটরসাইকেল বা প্রাইভেট কারের লম্বা সারিও নেই। ডিপো থেকে এখনও চাহিদার অর্ধেকের কম অকটেন দেওয়ার অভিযোগ সরবরাহকারীদের। আমাদের ডেইলি সেল হয় 15,000 লিটার প্লাস, সেইখানে আমাদের অকটেন দেয় 2 দিন পর 4,500 লিটার। এইভাবে তো আমরা কাস্টমারের সাথে একটুও টিকে থাকতে পারি না। প্রতিনিয়ত কাইজে মারামারি চলতে আছে। ডিজেল পেতেও ভোগান্তিতে ট্রাক চালকরা। খুব ভিড় তো, 2 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়া থাকতে হতো। তো আজকে 2 দিন ঘোরার পরে আমি তো প্রায় আজকে মহাখালী পরে এই যে এখান দিয়ে পুরা ইয়া বন্ধ গেলাম, যমুনা বন্ধ গেলাম, পাইলাম না। পরে এখানে ঘুরে আবার এখানে আসছি। কোনো জায়গায় দিচ্ছে, কোনো জায়গায় দিতেছে না। এরকম ঘুরতে যে জায়গায় দিতেছে সে জায়গায় আমরা যাইতে পারতেছি। সম্পূর্ণ বন্ধ অনেক স্টেশন, তবুও জ্বালানি পাওয়ার আশা নিয়ে কারো অপেক্ষা। ঈদ যাত্রায় বিড়ম্বনার শঙ্কায় তারা। কিছুক্ষণ আগে একটা ছেলে এসে বললো যে ভাই অকটেন লাগবে, ওর কাছে আছে 200 টাকা লিটার, মানে ও হচ্ছে আগে কিনে রাখছে, সেটা দিবে আর কি। তো এই যে ক্রাইসিসটা কেন তৈরি হয়েছে, তো আমরা এটার একটা সরকারের শক্ত তদন্ত চাই। এসে তো কাউকে পাচ্ছি না, আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। এখন দিবে কি দিবে না, তেল শেষ কিনা কিছুই জানি না। বাড়িতে যাবো কিন্তু কেমনে, তেল ছাড়া তো গাড়ি তো তুলবে না, যাবো কীভাবে বলেন। যে কয়টি পাম্প তেল দিচ্ছে সেগুলোতে গাড়ির লম্বা লাইন। দীর্ঘ সময় লাইনে থেকে নিতে হচ্ছে তেল। কিছু পাম্পে আবার তেল দিচ্ছিল না, তারপরে এই পাম্পে দেখলাম যে লাইন দাঁড়াচ্ছে, লাইনে দাঁড়ালাম আর কি। ভোগান্তি অনেক দিন হচ্ছে, আসলে এটা মাইনা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার তো আগে প্রতিদিন তেল টালতাম 27,000 লিটার, আমাকে এই জায়গায় তেল দেয় 4,500 লিটার, 9,000 লিটার, মাঝে মধ্যে 13.5 দেয়। অপেক্ষা করতে করতে হঠাৎ এলো তেলের গাড়ি। ঈদের চাঁদ দেখার মতো খুশি তেল প্রত্যাশীদের মনে। জ্বালানির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষার স্থায়ী সমাধান চান গ্রাহকরা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে নিয়ে নিচ্ছি বিরতির পর্যা থাকছে। যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা চায় তীব্র জ্বালানি সংকটে থাকা কিউবা। কোনো দেশ কিউবায় তেল বিক্রি করলে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি। তীব্র জ্বালানি সংকটে পড়েছে কিউবা, তাই দীর্ঘ প্রায় 70 বছর ধরে বৈরী সম্পর্কের পর যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা শুরু করার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা জানান। দেশটিতে বিদ্যুৎ বিভ্রাট, খাদ্য ও জ্বালানির ঘাটতি পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলায় এই আলোচনা শুরু হয়েছে। তবে কিউবার সরকার স্পষ্ট করেছে, আলোচনায় তাদের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের প্রশ্ন নেই। প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল বলেন, এই আলোচনা দীর্ঘদিনের 2 প্রতিদ্বন্দ্বী দেশকে সংঘাতের পথ থেকে দূরে সরিয়ে আনবে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার পর কিউবার সবচেয়ে বড় বিদেশি পৃষ্ঠপোষক দেশটি ক্ষমতা হারায়। এরপর থেকেই কিউবায় ভেনিজুয়েলার তেল সরবরাহ বন্ধ করে দিয়ে দেশটির কাছে কোনো দেশ তেল বিক্রি করলে ওসব দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। এতে প্রদর্শন করা হচ্ছে হেয়ার কেয়ার থেকে শুরু করে রোবট ও ইনডোর নেভিগেশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি। হংকং ভিত্তিক কোম্পানি হেয়ার কোসিস এনেছে এআই চালিত স্ক্যাল্প অ্যানালাইজার। এটি স্মার্টফোনের ছবি ব্যবহার করে চুলের ঘনত্ব ও স্ক্যাল্পের প্রদাহ বিশ্লেষণ করতে পারে। এই প্রযুক্তি চুল ও ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়ক হবে বলে জানিয়েছে হেয়ার কোসিস। 100-র বেশি দেশের 3,000-এরও বেশি কোম্পানি মেলায় অংশ নিয়েছে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। সংস্থাটি জানিয়েছে বৈশ্বিক অর্থনীতির গতি কমে যাওয়া এবং নতুন শুল্ক আরোপের প্রভাবে 2026 সালে পণ্য বাণিজ্যের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 0.5% করা হয়েছে। এর আগে গত আগস্টে এই প্রবৃদ্ধি 1.8% হবে বলে অনুমান করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ, ভূ রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনীতি 2026 সালে আন্তর্জাতিক বাণিজ্যের গতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে বলে সতর্ক করেছে WTO। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়। জাতীয় সংসদের LD হলে ড্যাব আয়োজিত দুস্থ শিশুদের ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে তিনি বলেন, সবাইকে স্বাস্থ্য সেবা দেয়া এই সরকারের লক্ষ্য। সময়মতো অ্যাম্বুলেন্স না পেয়ে আর কোনো মানুষ যেন জীবন না হারায়, সেজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা হবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, দালালদের দৌরাত্ম্য বন্ধ করা সহ সময়মতো হাসপাতালে গিয়ে রোগীদের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ চিকিৎসকদেরই নিতে হবে। আপনারা একটা টিম করে প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সে সম্মানিত ডাক্তারদের বলুন ঠিক সময় মতো রোগীদের পাশে দাঁড়াতে, অফিসটায় আসতে, ওষুধগুলি ঠিক মতো দিতে, দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করাই বর্তমান সরকারের সংকল্প। আমাদের সংকল্প চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত নয়। মানসম্মত চিকিৎসা সেবা ইনশাআল্লাহ থাকবে সকলের দোরগোড়ায়। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়। ঈদ উল ফিতর সামনে রেখে রাজধানীতে চলছে জমজমাট কেনাকাটা। শেষ মুহূর্তে বেড়েছে ছেলেদের কেনাকাটার ব্যস্ততা। সুলতানা হিমুর রিপোর্ট। কদিন পরই ঈদ উল ফিতর, শেষ মুহূর্তে পছন্দের পোশাকটি কিনতে দোকানগুলোতে ভিড়। বিশেষ করে ছেলেরা পছন্দের পাঞ্জাবি ও শার্ট কিনতে ব্যস্ত শোরুমগুলোতে। মধ্যবিত্তের রেঞ্জে পাঞ্জাবিগুলো ভালোই আছে, কালেকশন খারাপ না, কিন্তু এত বেশি কালেকশন এসছে। কটন পাঞ্জাবি বেশি সেলও হয়, পাওয়াও যায় বেশি, কটন কেনাও হয় বেশি। আর এই শাড়ি টেক্সটাইলের আইটেমগুলো মোটের উপরে খারাপ না। বিক্রেতারা জানান, এবারও চাহিদার শীর্ষে সুতি পাঞ্জাবি। ভালো মানের কাপড় দর ট্রাই করি, আর হচ্ছে সম্পূর্ণ কাপড় হচ্ছে ইনপুট বা গার্মেন্টসের লোকাল কোনো কাপড় আমরা ইউজ করি না আর কি। এটা হচ্ছে আমাদের শার্টেক্সের বৈশিষ্ট্য, আর আমাদের প্রাইস হচ্ছে সবসময় রিজনেবল রাখার ট্রাই করি আর কি। ক্রেতাদের জন্য পোশাকে 10 থেকে 20% ছাড় দিচ্ছেন বিক্রেতারা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে 30 এপ্রিল পর্যন্ত। 133 অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি গঠন। ধর্মীয় উপাসনালয়ে দায়িত্বপ্রাপ্তদের মাসিক সম্মানী প্রদান কর্মসূচি উদ্বোধন। সবার আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিতে সচেষ্ট থাকতে প্রধানমন্ত্রীর ঘোষণা। এবং ইরানের জ্বালানি রপ্তানির কেন্দ্রবিন্দু খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা। দীর্ঘমেয়াদী সংঘাতের শঙ্কায় ইরানে মোতায়েন করা হচ্ছে 2500 মার্কিন স্থলসেনা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।